গেমারদের কথা মাথায় রেখে ইনফিনিক্স আবার বাজেটে গেমিং ফোন নিয়ে আসলো। ফোনটির রিয়ার পার্টে তাকালে একটা গেমিং ভাইব আপনারা দেখতে পারবেন, আর ডান পাশে জিটি ট্রিগার আপনাকে গেমিং এর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিবে। মেকানিক্যাল লাইভ ওয়েট ফোনের গেমিং এক্সপিরিয়েন্সকে আরো বেশি উজ্জীবিত করবে। হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো ইনফিনিক্সের সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন ইনফিনিক্স GT 30 5G নিয়ে। 8256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 30,999 টাকা। আসলে এই টাকায় ইনফিনিক্স আমাদেরকে কি কি অফার করছে সেটা জানার চেষ্টা করবো আজকের এই পুরো ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। এক নজরে দেখবো যে আমরা বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে। তারপরে দেখতে পাচ্ছি একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার রয়েছে। তারপর দেখতে পাচ্ছি একটি 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, USB Type-C কেবল রয়েছে, সিম ইজেক্টর রয়েছে এবং কিছু পেপারস রয়েছে। এই হচ্ছে বক্স কন্টেন্ট। চলুন এবার ডিজাইন সেকশনের দিকে যাওয়া যাক। শুরুতেই আমরা ডিজাইন নিয়ে কথা বলি। শুরুতেই যেটা বলছিলাম যে রিয়ার পার্টে তাকালে কিন্তু একটা গেমিং ভাইব আপনারা দেখতে পারবেন। আর গেমিং ফোনগুলোতে এই ধরনের লাইট না থাকলে কিন্তু আসলে গেমিং খুব একটা জমেও না। লাইটগুলো বেশ চমৎকার সুন্দরভাবে কিন্তু ডিসপ্লে করে। আর ক্যামেরা হাউজিংটা একদমই মিনিমাল রাখার চেষ্টা করা হয়েছে। এখানে দুইটা ক্যামেরা দেওয়া হয়েছে, মাঝখানে একটা ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। আর রিয়ার পার্টটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের। যদি আপনি ব্যাক কভার ছাড়া ব্যবহার করতে যান তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণ স্ক্র্যাচ পড়ে আছে। সাইড ফ্রেমটা অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি করা, সো ফোনটা মোটামুটি শক্তপোক্ত বলা যায়। ফোনটির ওয়াইড এবং থিকনেস নিয়ে আমি খুব বেশি টেনশন করছি না। বক্সি শেপ ডিজাইনের ফোনটি আমার কাছে খুব বেশি আনকমফোর্ট কিন্তু ফিল দেয়নি। উপরের দিকে রয়েছে স্পিকার, তার পাশে রয়েছে আয়ার ব্লাস্টার। আয়ার ব্লাস্টার দিয়ে আপনি টিভি, এসি বা আরও অনেক ইলেকট্রনিক ডিভাইসের রিমোট হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। নিচের দিকে রয়েছে স্পিকার, USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট, যেখানে আপনি অনলি দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ এখানে কোনো প্রকার SD কার্ড ব্যবহারের সুযোগ নেই। এটা থাকা অবশ্যই দরকার ছিল। সেই সাথে এটাতে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক। যেহেতু এইটা একটা গেমিং ফোন, গেমিং ফোনে যদি আপনি ল্যাটেন্সি ফ্রি যদি সাউন্ড চান তাহলে কিন্তু আপনাকে 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করতে হবে। কিন্তু এই বাজারে এসে এই ফোনে আসলে কেন ইনফিনিক্স এটা তুলে দিল আমার আসলে খুব একটা বোধগম্য হচ্ছে না। ডান পাশে ভলিউম রকারের নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে একটা সবুজ অ্যাকসেন্ট দেওয়া রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ডান পাশে দুই পাশে কিন্তু GT ট্রিগার দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু টাচ সেন্সিটিভ। এগুলো আসলে ফিজিক্যাল বাটন যে সেরকম কিছু মনে করার কিছু নেই, জাস্ট এইগুলা টাচ সেন্সিটিভ, এটা মাথায় রাখবেন। তবে এগুলো কিন্তু কাস্টমাইজ করা যায়। কাস্টমাইজ করে কিন্তু আপনি গেমিং একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন। এছাড়াও কিন্তু এই বাটনটিকে আপনি কাস্টমাইজ করে বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারেন, যেমন ক্যামেরা চালু করতে পারেন বা আরও বিভিন্ন অ্যাপস চালু করতে পারেন বা প্রোগ্রাম চালু করতে পারেন। এই কাজগুলো কিন্তু আপনারা এই GT শোল্ডার দিয়ে আপনারা করতে পারবেন। বাম পাশটাতে কিছুই নেই, একদমই ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। আর যদি ফ্রন্ট পার্টে চলে আসি তাহলে এখানে 5 হোলযুক্ত ফুল ভিউ একটা ডিসপ্লে দেওয়া রয়েছে। ডিসপ্লে সিন এবং সাইড বেজাল যথেষ্ট ন্যারো করেছে, দেখতে বেশ ভালো লাগছে। আর নিচের দিকে দেওয়া রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা, যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল। তবে পজিশনটা আরেকটু উপরে হলে কমফোর্ট ফিল হতো। এতে IP64 রেটিং রয়েছে, সো এটি বাড়ির পানির জাপটা মোটেও সামলাতে পারবে না। ছোটোখাটো যে পানির স্ল্যাশ আছে সেটা কিন্তু সামলাতে পারবে। ডিসপ্লে হিসাবে এই ফোনে থাকছে 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল, যেটি 1 বিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে। এর ডিসপ্লে কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। আর ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে কিন্তু বেশ অস্থির কালার প্রোভাইড করছিল। বিশেষ করে কন্টেন্ট ওয়াচিং বা গেমিংয়ের ক্ষেত্রে একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স দেয়। আর গেমিং ফোনগুলোতে সাধারণত আমরা একটু বোস্টেড কালারই কিন্তু চুজ করে থাকি, সো এই ডিসপ্লেটা কিন্তু গেমিংয়ের জন্য পারফেক্ট। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। আমরা ইনডোরের পাশাপাশি আউটডোর বা সূর্যের প্রখর আলোতে ছবি তোলা সহ বেশ কিছু কাজ করেছি, সো সানরাইজ ভিজিবিলিটি নিয়ে একদমই প্রবলেম ফেস করিনি। প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেতে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 7i। সো ডিসপ্লে প্রোটেকশন যেহেতু মোটামুটি ভালোই রয়েছে, সো খুব সহজে ভেঙেও যাবে বা স্ক্র্যাচ পড়বে এরকম কোনো বিষয় নিয়ে আপনাকে টেনশনে থাকতে হচ্ছে না। আর এই ডিসপ্লেতে রয়েছে 440 ppi ডেন্সিটি, যার ফলে কিন্তু ডিসপ্লে শার্পনেসও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। আর ডিসপ্লেতে টাচ রেসপন্স জনিত কোনো ইস্যু নেই। টাচ স্যাম্পলিং রেটও কিন্তু যথেষ্ট ভালো চেয়েছিল। সব মিলিয়ে এই বাজেটে যথেষ্ট ভালো ডিসপ্লে, এটা স্বীকার করতেই হবে। এবারে পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, যেটা আসলে এই ফোনের মূল আকর্ষণ। চিপসেট হিসেবে এতে ব্যবহার করা হয়েছে Dimensity 7400, যেটি 4nm আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টা-কোর CPU। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Mali G615 MC2। একটা জিনিস স্বীকার করতেই হবে যে এই বাজেটের মধ্যে বাংলাদেশে অফিসিয়াল যে ফোনগুলো পাওয়া যায় তার মধ্যে এই চিপসেটটা সবচেয়ে বেশি পাওয়ারফুল।
আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু 5G চিপসেট। এতদিন যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি 5G আসেনি, সো আমরা কিন্তু 5G উৎসাহিত করিনি। 5Gর জন্য যে প্রাইস বাড়তো সেটা নিয়ে আমরা কথা বলতাম, বাট এখন যেহেতু 5G চালু হয়ে গিয়েছে, সো এটা কিন্তু আপনাকে ভ্যালু দিতে পারবে। বিশেষ করে গেমারদের জন্য কিন্তু এটা দারুণ কাজের একটা জিনিস হবে। ল্যাটেন্সি ফ্রি গেমিংয়ের জন্য কিন্তু চমৎকার। এর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। এটা আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। এই 31,000 টাকা বাজেটে LPDDR5X দিয়েছে। তবে রম বা স্টোরেজের জায়গাটা হচ্ছে UFS 2.2 দিয়েছে। এই জায়গাটায় ইমপ্রুভমেন্ট করা যেত, কারণ চিপসেট কিন্তু UFS 3.1 সাপোর্ট করে। সো যদি UFS 3.1 দেওয়া যেত তাহলে কিন্তু গেমিং একটা দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যেত। শুধু গেমিং না, ওভারঅল পারফরমেন্স কিন্তু অনেক গুণে বেড়ে যেত। এবারে আমরা এর গেমিং নিয়ে কথা বলি, কারণ ইনফিনিক্স কিন্তু এই ফোনে গেমিংটাকে ফোকাস করেছে। সো গেমিংটাকে দেখতে হবে, এতে সব ধরনের হেভি গেমগুলো আপনারা প্লে করতে পারবেন। তবে আমরা প্রথমে ফ্রি ফায়ারটা প্লে করেছিলাম, কারণ ফ্রি ফায়ারের সাথে কিন্তু ইনফিনিক্স একটা কোলাবরেট করেছে। সো আমরা গেমিং প্লে দেখলাম যে আসলে ফ্রি ফায়ার মোটামুটি ভালোই চলছিল। সো ফ্রি ফায়ার প্লে করার জন্য আসলে এত হেভি গ্রাফিক্সের দরকার হয় না, তারপরে কিন্তু এর পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। 120 FPS কিন্তু আমরা কনস্ট্যান্ট পাচ্ছিলাম। গেম প্লে ছিল খুবই স্মুথ। আর আমরা কিন্তু লং টাইম ধরে গেম প্লে করে দেখেছি, প্রায় 40-45 মিনিট টানা গেম প্লে করেছি। এটাতে হিটিং ইস্যু আছে, তবে হিটিং ইস্যুটা কিন্তু এক্সেসিভ তেমন কিছুই না। তবে মোটামুটি হিট হয়, যেটা দৌড়লে আপনার হাত পুড়ে যাবে বা আপনি অস্বস্তি ফিল করবেন সেরকম কিছু না। এতে কিন্তু 3D বাপার কুলিং সিস্টেম রয়েছে। সো গেমিংয়ে হিট কিন্তু এটাতে অনেকটাই রিডিউস করে ফেলে। পাবজি ছাড়াও কিন্তু আমরা কল অফ ডিউটি গেমটা প্লে করেছিলাম। এইটার পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি, গ্রাফিক্স কোয়ালিটিও ভালো পেয়েছি এবং হাই সেটিংসেও আমরা স্মুথলি প্লে করতে পেরেছি। তবে অ্যাকশন মোমেন্টগুলোতে দু একবার আমরা ফ্রেম ড্রপ পেয়েছি, আদারওয়াইজ এর পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি। অ্যান্ড্রয়েড 15 বেস XOS 15-এ রান করছে ফোনটি। এর UI ইন্টারফেস কিন্তু যথেষ্ট পলিশ। সো এর UI নিয়ে আসলে কমপ্লেন করার মতো খুব একটা জায়গা নেই। আমি প্রায় 15 দিন ধরে এই ফোনটা টানা ইউজ করছি। UI ইন্টারফেস কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এবং UI কিন্তু কাস্টমাইজেবল বেশ কিছু ফিচার রয়েছে, বিশেষ করে AI এর ফিচারগুলো কিন্তু দারুণ কাজ করে। তবে একটা জিনিস দেখলাম, কিছু ব্লুটুথ রয়েছে যেগুলো আপনি চাইলেই কিন্তু খুব সহজে আনইনস্টল করে ফেলতে পারেন। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং আমার কাছে ঠিকঠাকই লেগেছে। র্যাম ম্যানেজমেন্ট নিয়েও কমপ্লেন করার মতো জায়গা নেই। ব্যাকগ্রাউন্ডে হেভি এবং লাইট অ্যাপস অনেকগুলো রেখেও সোয়াপ করে করে চালাতে গিয়ে দেখলাম কোনো অ্যাপসই আসলে সেভাবে ক্র্যাশ করে না। এবারে এসে ক্যামেরা সেকশনে, ফোনটি রিয়ারে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফিতে রয়েছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারের প্রাইমারি ক্যামেরা ভালো আলো পেলে বেশ ভালো মানের ছবি ক্যাপচার করতে পারে। ছবিতে শার্পনেসের কিছুটা ঘাটতি আপনি লক্ষ্য করবেন। ক্যামেরা অলমোস্ট ন্যাচারাল কালারই প্রোভাইড করছিল, তবে সবুজ কিছু পেলে AI দেখলাম যে একটু বেশি স্যাচুরেটেড করে তোলে। ডাইনামিক রেঞ্জ অ্যাভারেজ রেজাল্ট করেছে। পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন ভালো, 2x পর্যন্ত জুম করা যায়। 2x জুমের ছবিগুলো আরও বেটার লাগে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরার ছবিগুলো আপনাকে খুব বেশি হতাশ করবে না। মেন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইড ক্যামেরা শিফট করলে ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি কিছুটা লক্ষ্য করবেন। তবে এখনকার সময়ের অনেক 40,000 বা 50,000 টাকা প্রাইস রেঞ্জের স্মার্টফোনেও আমরা আলট্রা ওয়াইড দেখতে পাই না। সেই হিসাবে 30,000 টাকা বা 31,000 টাকার একটা ফোনে আমরা আলট্রা ওয়াইড পেয়েছি, যে কারণে ইনফিনিক্সকে থ্যাঙ্কস। লো লাইট ফটোগ্রাফিতে এর ক্যামেরা খুব বেশি ভালো পারফরমেন্স করতে পারেনি। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি আছে, নয়েজ অ্যান্ড গ্রেনের দেখাও আপনি পাবেন। ফোনটি রিয়ার এবং ফ্রন্টে কিন্তু 4K-তে ভিডিও শ্যুট করা যায়। ভিডিওর কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর স্টেবিলাইজেশন রিয়ারে আমরা যেটুকু পেয়েছি আমার কাছে মনে হয় যে খুব বেশি হতাশ করবে না। আপনি এটা দিয়ে চাইলে শখের বসে ব্লগিংও করতে পারেন। ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যদিও সেলফি ক্যামেরাতে ফেস একটু বেশি স্মুথ করে তোলে। সো এই বিষয়টাকে যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে সেলফি ক্যামেরার ছবিগুলো আপনাকে সন্তুষ্ট করতে পারবে। এবারে আদার্স ফিচারগুলো নিয়ে কথা বলি। যেমন এই ফোনটাকে আমি টানা 15 দিন ধরে ইউজ করছি। কল কোয়ালিটির জন্য তো কোনো প্রবলেম নেই, ওয়াইফাই ব্লুটুথের কানেক্টিভিটির জন্য তো কোনো প্রবলেম নেই। তাছাড়া ইন্টারনেট ডাউনলোড আপলোড স্পিড সব কিছুই আমার কাছে ঠিকঠাকই লেগেছে। এতে FM রেডি রয়েছে, NFC সাপোর্ট রয়েছে, সেই সাথে এতে ব্লুটুথের 5.4 ভার্সন ইউজ করা হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গাটাতে আসলে কমপ্লেন করার মতো একদমই জায়গা নেই। এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটিতে 5500 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া রয়েছে, আর বক্সে রয়েছে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ব্যাটারিকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় চলে যাচ্ছিল। আর এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা মোটামুটি যথেষ্ট ভালো পেয়েছি। স্ক্রিন অন টাইম প্রায় 6.5 ঘন্টার মতো পেয়েছি। সো সব মিলিয়ে স্ক্রিন অন টাইম নিয়ে কমপ্লেন করার মতো খুব বেশি জায়গা নেই। তবে এখনকার সময় এসে কিন্তু 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি একটা স্ট্যান্ডার্ড পজিশনে চলে গিয়েছে। সেই জায়গায় আমার মনে হয় যে ইনফিনিক্স কিছুটা পিছিয়ে পড়েছে। বিশেষ করে গেমিং ফোনগুলোতে কিন্তু একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার।
সো এখানে 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিলে বেটার হতো। পাওয়ার সেকশনে ইনফিনিক্স কিন্তু বরাবরই ভালো কাজ করে থাকে, যেমন এই ফোনটাতেও অনেক কিছু করেছে। তার মধ্যে হচ্ছে বাইপাস চার্জিং টেকনোলজি রয়েছে, অর্থাৎ আপনি গেমিং করছেন বা ফোন চালাচ্ছেন, এই অবস্থায় যদি আপনার চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সরাসরি পাওয়ার দিয়েও কিন্তু আপনি আপনার কাজটুকু সারতে পারবেন, আপনার ব্যাটারির উপর প্রেশার ক্রিয়েট করবে না। এছাড়াও কিন্তু রিভার্স চার্জিং ফ্যাসিলিটিসও রয়েছে, আরও অনেক ফ্যাসিলিটিস রয়েছে এই পাওয়ার সেকশনে। সো আমরা কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। এখন যদি বলি যে 31,000 টাকা এই ফোনটা কেমন হলো, আপনি যদি মনে করেন যে 31,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে আমি গেমিংয়ের জন্য একটা ফোন নিতে চাই যেটা দিয়ে আদার্স কাজগুলো করতে পারবো, তাহলে এটা আপনার জন্য অফিসিয়াল ডিভাইসগুলোর মধ্যে এটা বেস্ট আমি নিশ্চিত করে বলতে পারি। তবে কিছু জিনিস আপনাকে কনসিডার করতেই হবে, সেখানে হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা আমরা আরেকটু বেটার আশা করেছিলাম, বাট গেমিং ফোন এই জায়গাটায় আপনাকে কিছুটা কনসিডার কিন্তু করতেই হবে। তবে 3.5 হেডফোন জ্যাক এটা থাকলে ভালো হতো, বা যদি স্পিকারের কোয়ালিটিটা আরেকটু বেটার হতো তাহলে গেমিংয়ে কিন্তু আমরা আরও এক্সপিরিয়েন্সটা অন্যরকম পেতে পারতাম। তারপরে ছোটোখাটো বিষয়গুলো বাদ দিলে এটা গেমিংয়ের জন্য আপনার জন্য একটা আদর্শ ফোন হতে পারে। তবে আপনি যদি ক্যামেরা সেন্ট্রিক কোনো ফোন চান বা আপনার ক্যামেরা প্রায়োরিটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এইটা থেকে সরে যেতে হবে। সো গাইজ, ফোনটি ভালো মন্দ সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ডিসিশন একান্তই আপনার, ফোনটাকে কিনবেন নাকি কিনবেন না। ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।